আজ 3 জুন। আজ থেকে পটু যাবে স্কুলে। পটু স্কুলে যাবে, কবে যাবে, কিভাবে যাবে, কোন স্কুলটায় যাবে, এই সমস্ত কিছু নিয়ে 1.5 মাস কেটে গেছে। অবশেষে আজ সেই দিন পটু ম্যান যাচ্ছে স্কুলে। গতকাল রাত থেকেই সমস্ত কিছু গুছিয়ে রাখা, ব্যাগ গুছিয়ে রাখা, কি জামা পরে যাবে, কি টিফিন নিয়ে যাবে, এই সমস্ত ঠিক করা। অবশেষে ঠিক করলাম ওর পছন্দের জিনিসগুলোই দেব, একটু কেক, একটু খেজুর, চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই। এইবার পটু ম্যান চলল স্কুলে। পটু, সবাইকে নমস্কার করে যাও, আজকে প্রথম দিন, তাই তো? হ্যাপি? হ্যাপি না? আচ্ছা, তাও চলো, কি আর করবে। এখন সকাল 8:30। আমরা নেমে পড়ছি আগে ভাগেই একটু, কারণ এলিমেন্টারি স্কুলের বাসটা যেটায় অন্য বাচ্চারা যায় সেটা আমাদের বাড়ির নিচে অলরেডি এসে গেছে। তাই ভাবলাম পটু স্কুলের বাসটাও হয়তো এখনই এসে যাবে, আমরা একটুখানি নিচে নেমেই দাঁড়াই। আর সত্যি কথা বলতে কি, এই দিনটার তো অনেক দিন ধরে স্বপ্ন দেখছি। খানিকটা উত্তেজনার বশেই রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমাদের বিল্ডিংয়ের সামনে অন্য এলিমেন্টারি স্কুলের বাসটা এসে দাঁড়িয়েছে, তাই পটু স্কুলের বাসটা একটা বিল্ডিংয়ের পরে দাঁড়িয়ে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আলো ঝিকমিকে পটু ম্যানের স্কুলের বাস। চলুন এবার পটুকে বাসে ওঠানোর পালা। কাঁদবে না নিশ্চয়ই, সেই ভরসা আমার আছে, কারণ স্কুলে যাওয়ার, বাবা মাকে ছেড়ে থাকার অভ্যাস ওর আছেই। তবে এত ঘন্টা যে থাকতে হবে তা তো পটু জানে না। কয়েকদিন ধরে ছবি দেখিয়ে, গল্প বলে বলে স্কুলের জন্য ওকে মেন্টালি আমি প্রিপেয়ার করেইছি। তবে কত ঘন্টা সেটা তোকে বোঝাতে পারিনি। সে পটুম্যান জানুক আর নাই জানুক, আমি তো জানি আজকে প্রথমবার পটুম্যান বাবা মাকে ছেড়ে অচেনা পরিবেশে এত ঘন্টা সময় কাটাবে। আজ অব্দি পটুম্যান যতগুলো স্কুলে পড়েছে তার মধ্যে ম্যাক্সিমাম সময় 3.5 ঘন্টা ও কাটিয়েছে বাড়ির বাইরে। আজকেই সকাল 8:30টায় রওনা হলো, আসবে প্রায় 3:45। তো এই দীর্ঘ সময় পটুকে ছাড়া আমারও একটু ফাঁকা ফাঁকা লাগছে বটে, তবে জানি আমি এই রোদ্দুরের মতো একটা ঝলমলের দিন পটুর জন্য অপেক্ষা করছে। আর সেই কথা ভেবেই এই ফাঁকা ফাঁকা ভাবটা আমি কদিনেই কাটিয়ে উঠব। যাই হোক, আমাকে সংসারের কাজ করার থেকে তো ছুটি দেয়নি কেউ, যতই মন না চাক কাজে আমায় ফিরতেই হবে। ওদিকে ছন্দকে অফিসে বেরোবে, ওর দেরি হয়ে যাবে, অনেকগুলো কাজ বাকি। ব্রেকফাস্ট বানাবো, ওর জামা কাপড় ইস্ত্রি করে দেবো, লাঞ্চ বক্স রেডি করে দেবো। যাই, মনটাকে গুছিয়ে নিয়ে আবার সংসারের সমুদ্রে ঝাঁপ দিই। এই বানিয়েছি আজকের ব্রেকফাস্ট, একটুখানি হেলদি ব্রেকফাস্ট। একটু ফল আছে, ডিম সেদ্ধ আছে, আর এই ছড়ানো সংসার আছে। পটু স্কুলে চলে যাওয়ার পরে আজকে দেখি রান্নাঘরের অবস্থা একেবারে যুদ্ধক্ষেত্রের মতো হয়ে আছে। ও ভাত খেয়ে গেছে, লাঞ্চ বক্স নিয়ে গেছে, আর হাবি জাবি জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে। ঠিক মন দিয়ে যেন আজকে কাজগুলো করিনি মনে হচ্ছে। আজকে আমার সমস্ত ধ্যান জ্ঞান ছিল শুধুই পটু স্কুলে যাওয়া। এখন ছন্দকে শার্টটাও ইস্ত্রি করে দিচ্ছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার ছন্দকও বেরিয়ে পড়বে। তারপর আমি আর আমার এই যুদ্ধক্ষেত্র আস্তে আস্তে গুছিয়ে ফেলব। আজ IPL ফাইনাল, আর ছন্দকের RCB আজ খেলছে ফাইনালে। 18টা বছর ছন্দক এই টিমটাকে সাপোর্ট করে আসছে, কোনোদিনও কাপ না জিততে পারার পরেও। আমি বরাবরই কলকাতার সাপোর্টার, আর এই নিয়ে বাড়িতে একটা ধুন্ধুমার অনেক সময় লেগে যেত আমাদের। তবে আজ আর কিছু বলছি না, অনেকগুলো দিনের অপেক্ষার পরে ছেলেটা আজকে RCBকে ফাইনাল খেলতে দেখছে। একটু শান্তি করে জুতো মোজা পরতে পরতেই একটুখানি টিভিতে চোখ রেখে বেরোলো, বাকি তুই মোবাইলের অ্যাপে স্কোর দেখা। তো ছন্দক বেরিয়ে গেছে, আর এখানে দেখুন এই এসছে 2টো পার্সেল। এগুলো কয়েকটা কার্পেট, খুবই ছোট ছোট। আসলে ওই আমাদের বিভিন্ন ফার্নিচারগুলো আসছে তো, আর এখানকার এই কাঠের মেঝেতে দাগ পড়ে যাওয়ার ভয়ে আমরা ছোট ছোট কয়েকটা কার্পেট কিনেছি। 2টো বেডের নিচে 2টো দেব, একটা সোফার সামনে, সেন্টার টেবিলটার নিচে, আর একটা ডাইনিং টেবিলের নিচে। এই জন্য এই কার্পেটগুলো অর্ডার করতে হলো। যদি বাড়িটা যখন ছেড়ে যাব
তখন বেশি টাকা কাটে, সেই ভয়ে খুব সাবধানে ব্যবহার করছি এই গোটা বাড়িটা। কখনো রান্নাঘরটাকে একটুখানি সাবধানে ইউজ করছি, ওই তেলের ছিটে বা ওইগুলোর দাগ যেন বসে না যায় চেষ্টা করছি। মেঝেটাও একটুখানি সাবধানে ব্যবহার করব, ভারী ভারী আসবাবপত্র টানা হেঁচড়া করতে করতে যেন দাগ না পড়ে যায়, সেই জন্য এই কার্পেটগুলো কিনতেই হলো। আর এখানে তো দেখেইছি যে একটা আওয়াজের ব্যাপার থাকে, যেহেতু কাঠের বাড়ি তাই নিচের প্রতিবেশীরও যেন অসুবিধা না হয়, সেই জন্য খানিকটা কার্পেটগুলো কেনার কথা মনে এলো আর কি। যদিও সবগুলোই খুব কম দামি, ওই $10 থেকে $12 মধ্যে দাম। আসলে একটা সংসার পাততে গেলে না সবটা লাগে, সবটা। তবু আমরা চেষ্টা করছি যাতে কম দামের মধ্যে সব কিছু কেনা যায়। এই কুইন সাইজের আমাদের যে বেডটা, তার জন্য একটা এই বিছানার চাদরের একটা সেট কিনেছিলাম। এটা এখানে দেখলাম 4 পিস বা 6 পিসের সেট হয়। এটা আমি কস্কো থেকে নিয়েছিলাম। এর মধ্যে একটা ওই ফিটেড বেডশিট থাকে, একটা টপ শিট থাকে। আমরা ওই দেশে যেরকম ব্যবহার করি, কোনোটায় ইলাস্টিক লাগানো আর কোনোটা আবার ইলাস্টিক ছাড়া, সেই রকমই আর কি। প্রথমে ওই ফিটেড বেডশিট যেটা ইলাস্টিক লাগানো আছে সেইটা আমি ম্যাট্রেসের ওপরে লাগিয়ে দিলাম। তারপরে এই টপ শিটটা নিয়ে শুরু করলাম যুদ্ধ। ইন্টারনেট ঘেটে একটুখানি বোঝার চেষ্টা করছিলাম যে হোটেলগুলোতে যেইভাবে এই টপ শিটটা ব্যবহার করা হয় সেইভাবে একেবারে পরিষ্কার নিটভাবে আমি ওই কর্নারগুলো করতে পারি নাকি। তারপরে দেখলাম তারও আবার অনেক গালভারি সব নাম আছে, আমি তো অত জানি না। আজকে প্রথমবার ইন্টারনেট দেখে আমি করারও চেষ্টা করছিলাম, জানি না কতদূর কি পারলাম। তবে আমার মনটা ঘুরলো, সময়টা কাটলো, আর দেখতে মন্দ লাগছিল না। আসলে এখানে দেখি বিছানা গুছিয়ে রাখারও অনেক রকমের নিয়মকানুন আছে। খুব সুন্দর করে বিছানা গুছিয়ে রাখেন এনারা। আমরা তো বাঙালিরা আটপৌরেভাবে এরকম এত কিছু দেখে বড় হইনি বলুন। আমাদের কী থাকতো, একটা বেডশিট, বেড কভার, কখনো গরমকালে একটা শীতল পাটি বা মাদুর বিছিয়ে দেওয়া হতো। ওই দেখুন কারা এসছে আবার। এখন হরিণ রোজ রোজ আসে বলে আমি আর আপনাদেরকে দেখাই না, আমারই দেখতে দেখতে কীরকম চোখে শোয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম, গরমকালে আমাদের মায়েরা কী করতেন, একটা শীতল পাটি বা মাদুর বিছিয়ে দিতেন, আর শীতকালে একটা লাল শালুর লেপ থাকতো বিছানায়। এই ছিল আমাদের বৈচিত্র্য। এখানে আমাদের বেডরুমটা দেখুন আস্তে আস্তে কীরকম সেজে উঠছে, পর্দাটাও লাগানো হয়েছে। আর বেডটাকেও আজকে টানতে টানতে ওই কোনায় নিয়ে গেলাম জানলার পাশে, আর নিচে একটা কার্পেটও বিছিয়ে দিয়েছি। সবই আছে, একটা আয়না কেনার বড় দরকার। নিজেকে কতদিন যে পুরোটা দেখিনি তার কোনো ঠিক নেই। বাথরুমের ওই অর্ধেক অর্ধেক আয়নায় নিজের মুখ দেখছি। স্নানের পরে আজ একটু লোকনাথ বাবার পুজো করলাম। দিদি ফোন করে বলল আজ তো লোকনাথ বাবার পুজো, সব আয়োজন ও করেছে বাড়িতে, মাও পুজো করেছে। আমারও মন করলো, তবে না পেয়েছি ফুল, না পেয়েছি অমৃতি, একটুখানি মিছরি দিয়েই পুজো করলাম। আর আজকে দুপুরবেলা আমি খাচ্ছি একটুখানি বাটার রাইস আর ঢেঁড়স আলু ভাজা। বাড়িতে কেউ না থাকলে এই ধরনের অনিয়মগুলো তো আমি করি, আপনারা জানেনই। তবে ভাত খাওয়াটাও আস্তে আস্তে ছেড়ে দেবো, হয়তো কাল থেকেই আর ভাত খাবো না দুপুরবেলা। পটুটাও বাড়িতে নেই, ছন্দকও নেই, একা একা আর ভাত খেতে ভালো লাগে বলুন। সেই জন্য একটা খাওয়া দাওয়ার ভিডিও চালিয়ে ভাত খেতে বসলাম। মনে হলো আমার সঙ্গে আরও 2 লোক হয়তো খাচ্ছে। সময়টা কীরকম কেটেই গেল, পটু আসারও সময় হয়ে গেল প্রায়। আজকে দেখুন এরা রাস্তা ঝাঁট দিতে বেরিয়েছে। আমাদের সোসাইটিরই মেনটেনেন্স হয়তো, আমি ঠিক জানি না। তবে ওই প্রচণ্ড হাওয়া দিয়ে সমস্ত ধুলো পাতা নোংরা ময়লা উড়িয়ে দিয়ে এরা পরিষ্কার করেন। আমাদের দেশের মতো ওই ঝাঁটা দিয়ে ঝাড় দেন না। আমাদের এই বসার ঘরটাও আজকে মোটামুটি খালি করে রেখেছি। এয়ারবেডটাও কালকে সকালবেলা হাওয়া বার করে ভাঁজ করে তুলে রাখবো। আর এইখানকার যে টেবিলটা ছিল সেটাও ব্যালকনিতে দিয়ে দিয়েছি। কেন বলুন তো? কারণ কাল ফাইনালি আমাদের বাড়িতে খাওয়ার টেবিল আর সোফা এই 2 জিনিস আসছে। পুরনোদের সরাতে হবে তো, নইলে নতুনদের জায়গা হবে কি করে। চলুন এবার নিচে যাই। অন্য এলিমেন্টারি স্কুলের বাসটা এসে গেছে, হয়তো পটুর বাসটাও এক্ষুনি এসে পড়বে।
যাই, আমার আর যেন তর্স হয়েছে না। পটু কি করলো, কি খেলো, কেমন থাকলো জানার জন্য একেবারে পাগল পাগল লাগছে আমার। কি সুন্দর বাচ্চারা এখানে লাইন দিয়ে নামে দেখুন, আর অন্য সমস্ত গাড়ি দূরে দাঁড়িয়ে থাকে। পুরো টাইমটা পটু কাটিয়ে দিয়েছে স্কুলে। এখন 3:20 বাজে। আমি খালি ভাবছিলাম এই বুঝি ফোন এলো, এই বুঝি ফোন এলো। জীবনে প্রথমবার পটু বাড়ির কাউকে ছাড়া অচেনা পরিবেশে এতগুলো ঘন্টা কাটালো। সেই 8:30টায় বেরিয়েছে পটু। এবার আমি নিচে গিয়ে দাঁড়াই। অন্য স্কুলের বাসগুলো আসতে শুরু করেছে, নিশ্চয়ই পটুরটাও আসবে এখনই। ওই যে দূর থেকে আসছে, দেখা যাচ্ছে পটু স্কুলের বাসটা। চলুন আগে পটুকে নিয়ে আসি, তারপর আপনাদেরকে দেখাবো বা বলবো কতটুকু কি জানতে পারলাম পটুর আজকের সারাদিনের ব্যাপারটা। কি খেয়েছে, কি করেছে স্কুলে, কেমন ছিল কি জানি বাবা, হাসি মুখে নামবে নাকি কাঁদতে কাঁদতে। এই স্কুল বাসটি যিনি চালাচ্ছিলেন সেই ভদ্রমহিলা এবং অ্যাটেন্ডেন্ট যিনি ছিলেন সেই ভদ্রমহিলা, দুজনেই অসম্ভব ভালো এবং দারুণ ভালো ব্যবহার। পটুকে নিয়ে গিয়েছিলেন যেরকম হাসি মুখে, সেরকম হাসি মুখেই আমার ছেলেটাকে ফিরিয়ে এনেছেন। আর সঙ্গে আমাকেও আশ্বস্ত করেছিলেন যাওয়ার সময় যে চিন্তা যেন না করি। আর এখন নামানোর সময় আমাকে বললেন যে পটু দারুণ ভালো ছিল স্কুলে, ভীষণ খুশি আর ভীষণ এনজয় করেছে। আর পটুও গুটি গুটি পায়ে হাসি মুখে নেমে এসছে বাস থেকে। খুব খুশি, সারাদিন খুব হ্যাপি ছিল বললো। কত হ্যাপি হ্যাপি। পারমিশন ছাড়া আমি কারোর ভিডিও করি না, তাই ওনাদের ভিডিও করিনি। তবে পটু এই যে হাসি মুখে বাড়ি ফিরেছে, এটাই আমার জন্য সবটা পাওয়া। আর এই নোটগুলো স্কুল থেকে এসছে। আর্যক হ্যাড আ গুড ডে, হি ইজ সাচ এ সুইট বয়। প্রথম দিন এই জিনিসগুলোই কতটা মনে সাহস জোগায় বলুন। ও খাবারও খেয়েছে, একটু একটু পড়াশোনাও করেছে। কাল থেকে একটুখানি লাঞ্চও পাঠাবো, আর সেটাই সেপারেট বক্সে পাঠাতে হবে, সেটাও লিখে দিয়েছেন ক্লাস টিচার। সঙ্গে আর্যককে ওনার ক্লাসে পেয়ে উনি যে কতটা খুশি হয়েছেন সেটাও বলেছেন। আজকের ব্লগটা এখানেই শেষ করি কেমন? কাল তো আবার পটু স্কুল ছন্দকের অফিসের সঙ্গে সঙ্গে ফার্নিচারের ডেলিভারিও থাকবে। সেই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আজকের মতো আসি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সব্বার আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া পটুর দিনগুলো এরকম নির্বিঘ্নে কাটতো না, এ আমি জানি। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি।